আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আহলেনা কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে। নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের আমরা একটি পাঠ করেছিলাম প্রচুরক। আজকে আমরা আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মধ্যক। দেখো, এই মধ্যককে আবার ইংলিশে বলা হয় মিডিয়ান। ওকে, তো মধ্যক বলতে আমরা আসলে কি বুঝি? মধ্যক বলতে বুঝি যে কোনো উপাত্তের আহ মধ্যবর্তী একটা সংখ্যা, মধ্যবর্তী একটা মান। ধরো, আমি যদি বলি যে 60 থেকে 65, 60 থেকে 65 এর মধ্যে কে আছে, তো তুমি সহজে উত্তর দিবা যে 60 থেকে 65, 62.5 আছে এখানে, অর্থাৎ 62.5 আছে মধ্যক। এটা হচ্ছে মধ্যবর্তী আছে। আবার যদি আমি বলি যে, মনে করো এখানে ধরো 8টি আম আছে। কয়টি আম আছে? 8টি আম আছে। তাহলে 8টি আমের যদি মধ্যক আমি ধরি, তাহলে 8টা, অর্থাৎ 4টা 4টা 8টা। তাহলে 4-এর পরে আছে কে? 4 4 8। তাহলে মধ্যক যদি তুমি ধরো 4, এ পাশে তুমি 4টা ভাগ করে দাও, আর এ পাশে 4টা ভাগ করে দাও, নিশ্চয়ই মাঝখানে 5 6 এরা রয়েছে মধ্যক হিসেবে। তো আসলে মধ্যক বলতে বোঝায় যে মনে করো কোনো যে উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে আর অর্ধক্রমে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ যে উপাত্তগুলোকে তুমি মানের ঊর্ধ্বক্রমে অথবা অর্ধক্রমে সাজানোর পরে এই উপাত্তগুলোর মান, তোমার এই যেটি মান আমরা পাবো, এই মানটি উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে দেয়, তাকে বলা হয় মধ্যক। মধ্যক সাধারণত 2 ভাবে হয়। একটা হচ্ছে, আমরা এই মধ্যকের হিসাবটা করি হচ্ছে, একটা হচ্ছে বিন্যস্ত, হ্যাঁ, আর একটা হচ্ছে অবিন্যস্ত। একটা বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। অবিন্যস্ত বলতে হচ্ছে তোমার এলোমেলো আকারে থাকে, সাজিয়ে নিয়ে মধ্যক নির্ণয় করতে হয়। আর একটা জিনিস মনে রাখবে যে অবিন্যস্ত যখন আমরা মধ্যক নির্ণয় করব, মাসবে এগুলা ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজিয়ে নিতে হবে। আর বিন্যস্ত হচ্ছে তোমার সারণী আকারে দেওয়া থাকবে, গণসংখ্যা সারণী নিবেশনভাবে দেওয়া থাকবে, সেইখান থেকে তোমার মধ্যক নির্ণয় করতে হবে। আজকে আমি তোমাদেরকে এই দুইটি আলোচনা করব, যে অবিন্যস্ত আর বিন্যস্ত দুইটার মধ্যক কিভাবে নির্ণয় করে। চলো তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আমাদের যে অঙ্ক সেখানে চলে যাই। তো আমরা প্রথমে হচ্ছে অবিন্যস্ত নিয়ে আলোচনা করব, যে অবিন্যস্ত মধ্যক কিভাবে নির্ণয় করে। অবিন্যস্ত মধ্যক নির্ণয়, অবিন্যস্ত মধ্যক নির্ণয় কিভাবে করে আজকে আমরা, এখন আমরা চলো সেটি নিয়ে আলোচনা করি। ধরো যে অবিন্যস্ত উপাত্ত, তোমার কিছু উপাত্ত দেওয়া রয়েছে। ধরো যে মনে করো তোমার সে এখানে মনে করো কিছু উপাত্ত দেওয়া আছে 10, হ্যাঁ, 10, 12, 13, 15, 16। আরো একটা মনে করো যে উপাত্ত দেওয়া রয়েছে 8, 14, 11, 17, 6 and 7। দুইটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ। এই যে মধ্যক, মধ্যক নির্ণয় করা কোনো ছোট বিষয় না, অনেক সহজ। জাস্ট তোমার একটু খেয়াল করতে হবে এবং সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা আলোচনা করতেছি এখন অবিন্যস্ত মধ্যক নিয়ে। এটি হচ্ছে এলোমেলো আকারে থাকবে, তোমার সাজিয়ে নিতে হবে, মানে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজিয়ে নিতে হবে। এখন এরকম যখন থাকবে, এখানে আমার দুইটা কন্ডিশন রয়েছে। একটা হচ্ছে যদি বেজোড় থাকে, যদি বেজোড় থাকে তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের, আর যদি জোড় থাকে তাহলে আমাদের আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো, যদি বেজোড় উপাত্ত থাকে তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে n+1/2। এখানে n বলতে কি বোঝায়? n, এইখানে যে অনেকে প্রশ্ন করে যে n বলতে আসলে কি বোঝায়, অঙ্ক পড়ে যায়, সূত্রে n ও পাতায় যায়, কিন্তু n মানে কি জানে না। n বলতে বোঝায় হচ্ছে নাম্বার, n বলতে বোঝায় হচ্ছে নাম্বার, অর্থাৎ সংখ্যা, অর্থাৎ সংখ্যা, যে আসলে কতটি সংখ্যা রয়েছে এই উপাত্তে, কতটি সংখ্যা রয়েছে বা নাম্বার রয়েছে। এই এন বলতে কিন্তু নাম্বার অথবা সংখ্যা বোঝায়। তাহলে দেখো, বেজোড়ের সময় হবে সূত্র n+1/2, যেটা বের হবে আমাদের তম পদ, যেটা কিন্তু আমাদের অ্যান্সার বের হবে না, বের হবে হচ্ছে আমাদের তম পদ, মানে ওই তম পদটি হচ্ছে আমার মধ্যক। তার মানে আমি যখন
বেজোড় উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, সাজিয়ে যখন আমি ওইখানে আসলে কতটি নাম্বার আছে তার সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তখন আমার তম পদ বের হবে যে এততম পদ হচ্ছে মধ্যক। এখন যদি যখন জোড় থাকবে তখন আমাদের সূত্রটি হবে n/2 তম পদ প্লাস n/2 তম পদ প্লাস 1 ভাগ 2। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমি তোমাদের দুইটা জিনিস কিন্তু এখন উপস্থাপন করলাম যে একটি যদি বেজোড় থাকে, বেজোড়ের সময় আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে হচ্ছে n/n+1/2, আর যখন আমাদের জোড় থাকবে তখন কিন্তু আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই হবে n/2 তম পদ প্লাস n/2 তম পদ প্লাস 1 ভাগ 2। তো আমাদের এই সূত্র দুটি কিন্তু ঠোঁটস্থ করে ফেলতে হবে। আমরা যখনই দেখবো যে উপাত্ত অবিন্যস্ত উপাত্তের ভিতরে জোড় রয়েছে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, আর যখন দেখবো যে আমাদের বেজোড় রয়েছে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। চলো তো আমি এই দুটি সমাধান, এই ছোট্ট দুটি অঙ্ক সমাধান করে তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রথম যে অঙ্কটি রয়েছে এখানে কিন্তু আমরা যদি গুণি 1 2 3 4 5, অর্থাৎ কিন্তু বেজোড় সংখ্যা, বেজোড় উপাত্ত রয়েছে না? হ্যাঁ, বেজোড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখবো যে এখানে প্রথমে এই যে সাজিয়ে নেব, ঠিক আছে, সংখ্যাগুলোকে, যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে পাই। যদি ছোট থেকে বড় সাজাও তাহলে তোমার দেখো এখানে কিন্তু সাজাই দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমার সাজাই দেওয়া আছে 10 12 13 15 16, হ্যাঁ সাজাই দেওয়া আছে। তারপর তুমি হয়তো সাজিয়ে নিলে যে 10 12 13 15 16 পেলাম, 10 12 13 15 16 পেলাম। তো এখন যদি তুমি এটাকে তাহলে গুণে দেখলাম যে এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলি বা উপাত্তগুলো বেজোড় সংখ্যা হয়, তাহলে আমার মধ্যক কি হবে? মধ্যক, অতএব মধ্যক সমান সমান n+1 ভাগ 2। তাহলে আমার সংখ্যা কয়টি গণো? 1 2 3 4 5টি সংখ্যা, 5 যোগ 1 ভাগ হচ্ছে 2। এটা কিন্তু তম পদ। এটা কি পদ হবে? এই ভাইয়া দেখো, এটা কিন্তু তম পদ। তাহলে 5 আর 1 6 ভাগ 2, কাটাকাটি করো, 3 দুগুণে 6, অর্থাৎ 3তম পদ হচ্ছে আমাদের উত্তর হবে। তো এখন দেখো আমাদের কিন্তু মধ্যক বের হয়েছে 3তম পদ। তো 3তম পদ কোনটা আছে? 1 2 3, 13তম পদ। তাহলে আমাদের মধ্যক কত হবে? আমাদের মধ্যক হবে হচ্ছে 13। এটি হবে আমাদের অ্যান্সার। এই হলো আমার, যখন আমার বেজোড় সংখ্যা থাকবে তখন কিন্তু আমি ঠিক এভাবে বের করব, আর জোড় সংখ্যা যখন থাকবে তখন লেখা একই হবে, কিন্তু সূত্র আমি যেটা বলছিলাম যে n/2 তম পদ প্লাস n/2 তম পদ প্লাস 1 ভাগ 2। চলো তাহলে আমরা জোড়টিও সমাধান করে দেখি। দেখো, এই অধ্যায়ে অনেকে একটা টার্গেট নেয়। আমি অনেকে স্টুডেন্টকে দেখছি যে পরিসংখ্যান অধ্যায়ে সুন্দরভাবে যেন 2টা অঙ্কই সলভ করে আসতে পারে সেই টার্গেট নেয়। এটা হচ্ছে প্রি টেস্ট পর্যন্ত। হ্যাঁ, কিন্তু টেস্টের এসএসসিতে কিন্তু পরিসংখ্যান থেকে একটি অঙ্ক করতে হয়, আরেকটা অঙ্ক করা যায় না। তো তারপর আমার টার্গেট থাকবে যে ওই একটি অঙ্ক যেন আমি 10-এ 10 পাই, তাহলে আমার জন্য একটা ভালো রেজাল্ট করার জন্য একটা গুড ওয়ে। হ্যাঁ, তো আমরা সবসময় চেষ্টা করব যে এই অধ্যায়টা সুন্দরভাবে বোঝার জন্য এবং করার জন্য। তো দেখো, যখন আমাদের বেজোড় থাকবে তখন কিন্তু আমরা বলছি যে এভাবে করতে হবে। এখন যদি আমরা এই উপাত্তটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজাও। 8 দেন 11, এরপরে হচ্ছে সরি এর আগে আছে 6, এরপর আছে 7 8 11, দেন আছে 14, তারপরে আছে 17। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো একটু গুনে, এই সংখ্যাগুলো একটু গুনে দেখো যে আসলে কয়টা সংখ্যা আছে এখানে। 1 2 3 4 5 6, 6টি রয়েছে। তার মানে এটি হচ্ছে জোড় সংখ্যা। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এগুলো যদি আমরা দেখি যে এখানে উপাত্ত গুলো জোড় সংখ্যা হওয়ায় মধ্যক হবে, অর্থাৎ মধ্যক হবে n/2
n/2 তম পদ প্লাস n/2 তম পদ প্লাস 1 ভাগ হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে তুমি যদি এখন এখানে আমরা সংখ্যা পাইছি কয়টা, 2 4 6টা, অর্থাৎ 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ আর ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। তো দেখো, যদি আমি এই পাশে করে একটু দেখো, জায়গা যেহেতু আমাদের কম, সুন্দর করে দেখো, তাহলে 2 আর 6 যদি আমরা কাটাকাটি করি আছে 3, আর এদিকে থাকে হচ্ছে 3 প্লাস 1, এটা হচ্ছে তম পদ, আর ভাগ হচ্ছে 2, তাহলে 3 প্লাস 3 আর 1 4 ভাগ হচ্ছে 2 তম, হ্যাঁ, পদ। তো 3/3 পদ কোনটা আছে, 8। তৃতীয়তম পদ কোনটা আছে, 8। আর চতুর্থতম পদ কত আছে, 11। তাহলে তুমি 8 প্লাস 11 দাও, ভাগ 2 দাও। 8 11 যদি তুমি যোগ করো 19, 19 ভাগ যদি 2 করো, দেখো যদি তুমি 19 ভাগ 2 করো তাহলে তোমার কত আসে, হ্যাঁ 9.5। দেখো এইটি হচ্ছে তোমাদের মধ্যক 9.5। দেখো সুন্দর করে, যদি তুমি অবিন্যস্ত, শুধু অবিন্যস্ত নির্ণয় করো, জাস্ট এই দুইটাই নিয়ম, একটা হচ্ছে জোড় সংখ্যা থাকলে আর একটা হচ্ছে বেজোড় সংখ্যা থাকলে। তো কিভাবে করতে হবে আশা করি তোমরা বুঝেছো। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব বিন্যস্ত উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করার নিয়মটি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।